হয়েও হলো না। যদি আমি আজকের অনুষ্ঠানটা এভাবে শুরু করি, আপনি নিশ্চয়ই ঘাবড়ে যাবেন না। আপনি আমাকে আগে প্রথম বলবেন, আপনি যদি 5টা ঘন্টা হাতে পেতেন, অনেক কাজ করতেন, কারণ আমরা গণমাধ্যম কর্মী, আমাদের অনেক কিছু কাজ করতে হয়, তথ্য যাচাই বাছাই। তাহলে আমি আজকে আপনার কাছে প্রশ্ন একবারে 2-3টা করি, আপনি একটা একটা করে প্রশ্ন দেন। ঘটনা হচ্ছে এই যে আলোচনা খেলা, তারপরে আসলো দফা দফা খেলা। আপনি কষ্ট করে আলাস্কায় বৈঠক করলেন, খুব কষ্ট, শীতের মধ্যে গেলেন, কোট টোট পরে ডাকলেন, ঠিক আছে, চাটা খেলেন, কফিও গরম মনে খাওয়া হয়েছে। তারপরে গেলেন ওভাল অফিসে। ওভাল অফিসে পুতিন যার দেশে চলে গেল, ওভাল অফিসে আপনি জেলেনস্কিকে ডেকে অনেকক্ষণ সময় এবং ইউরোপের নেতাদের থামা দিলেন, তোমরা বসো, আমি একটু পুতিনের সাথে কথা বলে নিই। পিকনিক বৈঠক। এরপরে আবার একটা বৈঠক হওয়ার কথা ছিল, তখন হলো না, আক্রমণ তীব্র হলো। সব শেষে এই যে আপনার 28 দফাকে প্রথমে করা হলো, আমি যদি বলি তাহলে হবে 6 দফা থেকে 28 দফা, 28 দফা থেকে 6 দফা বললে তো আমাদের স্বাধীনতার কথা মনে আসে। তো 6 দফা থেকে 28 দফা, 28 দফা থেকে 19 থেকে আবার 22। তো এটা কষ্ট করে উইটকপ সাহেব খুব সুন্দর ব্রিফকেসে সুন্দর করে চাকচিক্য ড্রেস পরে গেল মস্কোতে। মস্কো যাওয়ার পর যে 5 ঘন্টা বৈঠক হলো। তো ফলাফল দেখলাম যে বাইরে রাজহাঁসের 2টা ডিম। ডিমের ভিতরে থেকে আপনি কি পান দর্শকদের বলেন। আসলে ডিমটা আমরা আসলে আমাদের দর্শক এবং আপনি হয়তো আমাদের গত সপ্তাহের আলোচনা যেখানে আমরা শেষ করেছিলাম, যখন এই যে একটা মানে পরিস্থিতির দিকে মুখোমুখি যাচ্ছে, আলোচনার টেবিলে একটা ঝড় উঠে যাচ্ছে, আমরা তখন বলেছিলাম যে আসলে আমাদের যে দর্শক যদি সেই এপিসোডটা আরেকবার দেখে নিতে পারে, মানে আমাদের ভবিষ্যৎবাণীর সাথে আজকের বর্তমান বাণী যে কতটুকু মিলে যাচ্ছে, ওই এপিসোডে চাইলে আপনারা দেখে নিতে পারেন গত সপ্তাহে। সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে উনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে একটু নির্দেশনায় সিগনেচার করেছেন, সেটা হচ্ছে তাদের একটা জাতীয়তার একটা প্রতীক এবং ব্রড এক্সপেক্টে গিয়ে। এবং এখানে যেসব জায়গার উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু এখন ইউক্রেন থেকে যেসব জায়গা দখল করছে, সেসব জায়গার মধ্যে আপনার সেসব জায়গার মানুষের অংশগ্রহণ এবং তাদের জাতীয়তা নিয়ে কথা বলছে। আমরা ঠিক এই জায়গাটাকে ধরেছি যে পুতিন একটি বিশাল বড় একটি আলোচনার ক্ষেত্রে জন্ম দিয়েছে। কারণ হচ্ছে একটা দেশ যখন 2030 সালে কি করবে তার দখলকৃত অংশগুলোকে নিয়ে, তখন কিন্তু বোঝা যায় যে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। এবং আপনি খেয়াল করবেন, আমি একটু দর্শকদের সুবিধার্থে এটা বলতে একটু খেয়াল করবেন, আজকে যেই জায়গাটাতে মিটিংটা ঠিক যে জায়গায় আটকে গেছে, আমরা যদি ধরে নিই যে দোনবাস অঞ্চলে একটা বড় সমস্যা নিয়ে আটকে গেল, দোনবাস আমাকে দিতেই হবে। দেখেন, উনি 2030 সাল থেকে ওনাদের জাতীয়তার কে আরো অনেক ব্রড এক্সপেক্ট গিয়ে যে কথাটা বলছেন, সেখানে ইউক্রেনের অঞ্চলগুলো আছে। আজকে চুক্তি আটকে যাচ্ছে দোনবাস নিয়ে। মানে আপনি দুইটাকে যখন সাধারণভাবে যে কোনো সাধারণ মানুষ বুঝবে যে আসলে পুতিন যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা ওই দিনে বলেছি যুদ্ধ বন্ধ করা সম্ভব না পুতিনের পক্ষে। আপনি জিতছেন, আপনি সবকিছু সামনে সবকিছু আপনি খালি দখল করছেন। আপনি আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি যখন যাকে দরকার মানে কিল খুশি থাপ্পড় যা দিয়েছে, আমি এটা করবো, আমার এটা দরকার। এখন এমন কোনো শক্তি নেই, ইউএসএ আসলে এমন একটা ঝামেলা করে গেছে যে ওনার পক্ষে সম্ভাবনা এগিয়ে যাওয়া, সম্ভাবনা পিছিয়ে আসা। এখন আপনি যে বলছেন যে এই যে মিটিং, আমরা গত সপ্তাহে বলেছি এটা হচ্ছে আমরা কিছু শব্দ টার্ম ইউজ করি বিভিন্ন, যে সিটিং ইটিং, মানে এগুলো আসলে বসছে আলোচনা করছে, ওই আপনার গরম গরম কফি ধোয়া তুলছে, কফি ধোয়া তুলে ছিল আবার বন্ধ হয়ে আছে। আপনি একটা জিনিস খুব খেয়াল করবেন, আমরা যদি অগাস্ট থেকে এটার ডেভেলপমেন্ট ধরি, অগাস্ট থেকে যদি এটাকে ডেভেলপমেন্ট, আলাস্কা বৈঠক থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আলাস্কা বৈঠকের পরে রাশিয়া এবং ইউএস এর প্রেসিডেন্টের মিটিং হলো, তারপর ওভাল অফিসে গিয়ে ইউরোপিয়ান নেতাদের সাথে, এটা আমার কাছে কেন জানি মনে হয় যে প্রতিবার সেমিফাইনালে আটকে যায়, প্রতিবার নকআউট হচ্ছে না, সেমিফাইনালে কি আটকে যায়, ফাইনালটা হয়। আপনি দেখেন ওখানে গিয়ে ওভাল অফিসে পরে গিয়ে যখন আপনি আপনার কথা ছিল যে 2 হোক 3 হোক শীর্ষ নেতার মধ্যে বৈঠক হবে, আর হয় না। এখন যখন 5 ঘন্টা বৈঠক বা 2 ঘন্টা বৈঠক, 5 দিন ব্যাপী যত ঘন্টা যখন বলে যে এরপরে কি, হ্যাঁ এরপরে কি কিন্তু আমরা বৈঠকে শীর্ষ নেতার মধ্যে, এবং এই বৈঠকে কিন্তু পুতিন সরাসরি বসছিলেন, নিজে বসছিলেন, তখনই হয় কি এটা বন্ধ হয়ে যায়। আবার যে 6 সেমিফাইনালের সময় খেলাটা বন্ধ হয়ে যায়, আর ফাইনাল আসে না। এখানে ফাইনাল না আসার পিছনে যে মূল যে কারণ, পুতিন এখন যে জায়গায় আছে, পরিষ্কার কথা, পুতিন কখনোই এই জায়গা থেকে পেছনে আসবে না। উনি আমরা বলি না হাফ চান্সকে ফুল চান্স, উনি কোনো চান্সই ছিল না এক সময়, সেই চান্সকে এখন ফুল চান্সকে ডাবল চান্স করছেন। এবং সবচেয়ে বড় বিষয়, আজকে আমি খুব কনফার্ম থাকেন, এটা পুতিনকে আমরা যতটা পড়তে পারি বুঝতে পারি সম্ভব না, ইন্টারন্যাশনাল লিডার উচ্চমানের লিডার বোঝা সম্ভব না। আপনি তো এই দোনবাসের থেকেও কিন্তু জায়গাটা আরো বাড়বে,
দর কষাকষিতে দেখবেন এই দোনবাসে টিকে থাকবে না, আরো বাড়বে, দোনবাস আবার বাড়বে। আপনার কাছে ফিরে আসছে, আপনি দোনবাসটা ধরে রাখেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আমরা সেই বিশ্ব পরিস্থিতি যে জায়গায় আটকে ছিল ওই জায়গা থেকে আজকে আবার শুরু করছি। আপনি জানেন 2-3টি বিষয় সারা বিশ্বে এই সময় বেশ কিছুদিন যাবৎ একদম হট কেক আমরা যেটা বলি সাংবাদিকের ভাষায়, সেটা তার মধ্যে একটা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তো হচ্ছে, আমরা বলি যে এখন হচ্ছে সংলাপের নাটক। এই নাটকের একটা অংশে আজকে আমি আছি কাজল হায়দার আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক প্রবীর বড় চৌধুরী। আচ্ছা পবিত্র, আপনি তো ধরে রাখছেন ডনেক্স, আর কি কি চাই আপনার বলেন, কি কি পেলে আপনি খুশি হবেন, আপনার নেতা খুশি হবেন? আমার নেতা তো না, আসলে একটা বিষয় এখানে এমন ভাবে দাঁড়িয়েছে যে বিষয়টা হচ্ছে রাশিয়ার যে স্ট্যান্ডটা, সেটা হচ্ছে যে কোনো জায়গায় কি আপনি কাউকে আমরা কখনো দেখি না যারা যুদ্ধে জয়ী পক্ষ। ইতিহাস কিন্তু সবসময় জয়ীর পক্ষে থাকে, ইতিহাস সবসময় লেখা হয় কিন্তু জয়ীর পক্ষে, এবং সেই সুযোগটা কিন্তু কোনো শক্তিশালী দেশ পরাশক্তি কেউ ছাড়তে চায় না। সেটা অতীতে ইউএসও ছাড়তে চায়নি, রাশিয়া ছাড়তে চায়নি, এবং আমরা দেখেছি হিটলার থাকাকালীন সময় হিটলারও ছাড়তে চায়নি। এখন ইতিহাস পরে প্রমাণ করবে, ইতিহাস পরে হয়তো পর্যালোচনা করবে কার অবস্থান ঠিক কার অবস্থান ভুল। এখন রাশিয়ার এই অবস্থানের মধ্যে সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে ইউক্রেনের ইউক্রেন, আমি পুরো দেশে দোষ দেবো না, সেটা হচ্ছে আবিস্বাভাবিকভাবে আমরা যেটা দেখি যে যেমন আমাদের এই অঞ্চলের বলেন বা এশিয়া অঞ্চলে বলেন, আমরা কিন্তু পরাশক্তিগুলোর কিছু আচরণ দেখি। পরাশক্তিগুলো আচরণের সাথে ছোট দেশগুলো চেষ্টা করে, আমরা স্বীকার করি বা অস্বীকার করি, চেষ্টা করে যে তার সামঞ্জস্য রাখার জন্য কম্প্রোমাইজিং, এবং ছোট বড় দেশগুলো হয়তো একটা জায়গায় দাপট থাকে, সে থাকে সেই জায়গাটা তারা ছোট দেশগুলোর উপর চাপিয়ে দেয়। এখন আপনাকে তো মেনে নিতে হবে, কারণ সে পরাশক্তি মেনে নিতে হচ্ছে, এটার কোনো উপায় এই মুহূর্তে নেই। আপনি কি একটা যুদ্ধ করতে যাবেন, সবাই চেষ্টা করে যে নিজের একটা মধ্যে রাখে। এখন সবচেয়ে বড় যে বোকামি, আমরা প্রতিবেশীর সাথে সম্পর্কটাকে জটিল করে ফেলে। আমি কখনো যে স্বাভাবিকভাবে আমি এখানে অবস্থান করছি, 10 মাইল দূরের একজন এসে আমাকে সাহায্য করবে, আমাকে উদ্ধার করবে, সে চিন্তাটা করা বোকামি। যেটা ভুল করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যে উনি মনে করেছেন ইউএসএ বা ইউরোপীয় ইউনিয়ন ওনাকে নিয়ে আসবে। আপনি দেখেন অস্ত্র দিচ্ছে, নতুন ভাবে তাকে অর্থ সহায়তা দিচ্ছে, এগুলো আসলে তাকে এক ধরনের প্রলুব্ধ করে রাখা যে তুমি যুদ্ধে থাকো। যুদ্ধ থাকলে কি হবে, তার অস্ত্রগুলো বিক্রি হচ্ছে। আমরা জানি এখানে অস্ত্র বিক্রির বিশাল একটা মার্কেট হচ্ছে যুদ্ধক্ষেত্রগুলো। সেই ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে এসে কিন্তু ইউক্রেনের সবচেয়ে বড় বোকামি হচ্ছে ইউক্রেন প্রলুব্ধ হয়েছে, লোভ করেছে, কিন্তু ইউক্রেন বুঝতে পারে যে তার ভবিষ্যৎটাকে কোথায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, জেলেনস্কি এবং জেলেনস্কির গডফাদার নিয়ে আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে আমরা একটা হিন্দিতে খুব শব্দ প্রচলিত, বাংলাদেশেও প্রচলিত, ধোপি কা কুত্তা না ঘর কা না ঘাট কা, মানে ধোপির যে কুকুর সেটা হয় ঘরের না ঘাটের। এখন আরেকটা কথা বলি, এই যে আপনার প্রায় 4 বছর 3 মাস বাকি, তো এই যুদ্ধের 3 মাস বাকি, 4 বছর হতে এই যুদ্ধটাতে প্রায় $180 বিলিয়ন ইনভেস্ট করেছে ইউরোপ, মানে নিজেরা অস্ত্র কিনে দিছে, সহায়তা করে সবকিছু। এই আলোচনায় তাকে ভূমিকা রাখতে হচ্ছে দারোয়ানের। আলোচনা দেখেন আপনি প্রথম থেকে উইটকপের সাথে আলোচনায় তার ট্রাম্পের জামাতাকে রাখা হয়েছে, ইউরোপে কেউ ছিল না। এটা আর ইউক্রেনে তো থাকবে একজন যেতে থাকবে। তারপরে যে উইটকফের যে দলটা মস্কোতে গেল, আপনি ইউরোপে কেউ আছে দরজার বাইরে তাদের দাঁড় করে, তার মানে তাদের অবস্থা ওই যে ধোপিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা, এটা নিয়ে কিছু বলে। এটা হচ্ছে সবচেয়ে বড় যে ঝামেলা, সেটা হচ্ছে ইউরোপের, আপনি যেটা কথা হচ্ছে ইউরোপটা আসলে মেরুদণ্ডটা আসলে ইউরোপের নাই। আমেরিকা বলে, আমরা যেটা হয়তো খুব ভদ্র সমাজের আলোচনায় ভদ্রভাবে আলোচনাটা আনি না। আসলে আপনি জিনিসটা খেয়াল করবেন, ইউএসএ যেদিকে যায় ইউরোপের ভূমিকা সেদিকে যায়, মানে ইউরোপ হচ্ছে ইউরোপের নিজস্ব কোনো ভূমিকা নেই। ইউএসএ যদি বলে এটা এরকম, হ্যাঁ আপনি সকাল 2-1 হয়তো বেলজিয়াম বা সামথিং কেউ হয়তো পুতিন ঘেঁষা যারা একটু রাশিয়ার বর্ডারে আছে, তারা একটু হয়তো আওয়াজ দেয় যে, কিন্তু মূল ইউরোপের আলোচনা কিন্তু ওই যে আপনি যেটা বোঝেন সেটাই, যে ইউরোপের আসলে সেই মেরুদণ্ড না থাকার কারণে, মানে ইউরোপ আসলে আমার কাছে যেটা মনে হয় একা তো মেরুদণ্ড নেই। আর 2 নম্বর বিষয় হয়তো আমরা সেটা খুব আমরা দেখি না মাঝে মধ্যে, যে কিছু জায়গায় যে নিজেই ক্রেতা নিজেই বিক্রেতা, নিজেই পুতিনকে ঠেকানোর জন্য ইউরোপ খুব নাটক সাজাচ্ছে যে আমরা পাশে আছি, ইউক্রেনের পাশে আছি। কিন্তু দেখেন ইউক্রেনের কাছে কিন্তু ওরা অস্ত্র বিক্রি করছে, আবার সাহায্য করছে, নিজের টাকায় কিনছে, নিজের টাকায় বিক্রি। এটা একটা অদ্ভুত একটা বিষয় লাগে আমার কাছে, এটা যে তারা আসলে ঠিকই অস্ত্র ব্যবসাটা কিন্তু করে নিচ্ছে। এখন সবচেয়ে বড় যে ঝামেলা তাদের হচ্ছে ওই ভূমিকা রাখার। এখন আপনি বড় ভাই ইউএসএ আছে, ইউএসএর উপরে তো আপনি গিয়ে মানে একটা ধরনের মাতব্বরি করতে পারবেন না। তা তোমার ভূমিকাটা কোথায়? তোমার ভূমিকা হচ্ছে এখানে দেখেন ইউএসএ অনেক দূর থেকে এসে, ইউএসএ কিন্তু এই মহাদেশের কোনো পার্ট নাই, বরং যারা পার্ট তারাই কিন্তু ওই যে ব্যাক বেঞ্চের পিছনে বসে আছে, 2 বড় ভাই এখানে খেলছে,
পিছনে উনি ব্যাক বেঞ্চার হিসেবে খেলা দেখছেন, এর দর্শকের মানে একটা সহজ কথায় দর্শক আপনার পাড়া আপনার মহল্লা বাইরে থেকে এসে তারা মেরে চলে যাচ্ছে। এবং রাশিয়া যদি মনে করে আমি একটা দুইটা ড্রোন ঢুকাবো, আমি দুইটা প্লেন ঢুকাই দিব, মানে আমি পাঠাচ্ছি, তাহলে ওরা হয়তো সামান্য একটা প্রতিবাদ করে বা দুইটা একটু ড্রোনকে গুলি করে ভূপাতিত করে, এছাড়া ইউরোপেরা কি ভূমিকা? তারপরে আপনি যদি বাস্তবতা ভাবেন, ন্যাটো যে এত শক্তিশালী 32টা দেশ, ওই পারে হচ্ছে কানাডা আর ইউএস, এখন ইউএস এর হাতে ছাতাটা ন্যাটোর মাথার উপরে, এই ছাতাটা সরিয়ে নিলে ন্যাটো শেষ। এটা একদম চরম বাস্তবতা। ন্যাটোটাকে আমি যেটা মনে করি আপনাকে একটু বলি, ন্যাটোটাকে আসলে বাড়ানো হয়েছে ইউরোপকে আসলে কবজায় রাখার জন্য, হ্যাঁ, আবার নেতৃত্বে ইউরোপ, এই কথাটাকে এস্টাবলিশ করার জন্য ন্যাটোটাকে আসলে এক ধরনের ন্যাটোকে কবজায় রাখা হয়েছে, যাদের জন্য আমাদের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এখন কমেন্ট সেকশনে ঢুকে যাচ্ছি। আহমেদুল্লাহ নামে আমাদের এক দর্শক লিখছেন, মধ্যপ্রাচ্যের ক্যান্সার এ কথা বলেছিল উত্তর কোরিয়া, মানে মধ্যপ্রাচ্যের একটি দেশকে ক্যান্সার বলেছিল উত্তর কোরিয়া। ধন্যবাদ আপনাকে। গাজী নামে আমাদের অপর দর্শক লিখছেন, রাশিয়ার যুদ্ধে জয়ের অভিজ্ঞতা রয়েছে, পশ্চিমা দুনিয়া ন্যাটো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে দমন করতে চেয়েছিল, যার ফলাফল উল্টো ইউক্রেনের 20 ভাগ ভূমি দখল করে নিচ্ছে রাশিয়া। আরো এটা 20 ভাগ তো আরো এখন বেড়ে গেছে এবং আপনি ওয়েট করেন এটা আরো বাড়বে। রবি মিয়া নামে আমাদের দর্শক, নিয়মিত দর্শক, উনি লিখছেন, ন্যাটো পশ্চিমাদের জন্য পুতিন হচ্ছে সাহসী বীর, তিনি জিতবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এস কে রহমান নামে আমাদের আরেক দর্শক লিখছেন, বিকজ অফ ব্যাড লিডারশিপ পিপল আর সাফারিং অ্যান্ড দ্য কান্ট্রি ইকোনমি কলাপস। It is always better than problem with dialogue and cooperation with a neighbor country for better future. এটা আমরা বারবার বলে আসছি, আমরা যেটা একটু আগে আলোচনা খুব সুন্দর কমেন্ট যে ইউক্রেনে কোনো সমস্যা থাকলে রাশিয়ার সাথে আলাপ করতে পারতো, এবং রাশিয়া সবসময় বলছে তোমার নিরাপত্তা আমি দেব। তুমি রাশিয়াকে বলে না, বাংলা আরেকটা কথা আছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেছো, তোমার আজকে ঘাসই নাই, ঘোড়া তো যায়। বাংলা একটা কথা আছে যে পাগলও নিজেরটা ভালো ভাই বোঝে। হ্যাঁ, আসলে জেলেনস্কির হচ্ছে অতি লোভ, বোকা, আরেকটা শব্দ ব্যবহার করা যায়, ওটা আমি দিলাম না। আচ্ছা, আনন্দ গোস্বামী উনি বলছেন, এই যুদ্ধ বন্ধ করতে ইউরোপ ছেড়ে রাশিয়া ঘেঁষা তৃতীয় পক্ষের প্রয়োজন। জেলেনস্কি রাশিয়া ধ্বংস করতে গিয়েছিল, এখন নিজেই ধ্বংস হচ্ছে, এটা ঠিক কথা। তা আপনি যেটা বলছিলেন ন্যাটোর কথা, ন্যাটোর দুরবস্থা কথা, ন্যাটোর দুরবস্থা কথা আরেকটা কারণ হচ্ছে ওরা বছরের পর বছর তাদের ধরেন কালচার, শিক্ষা, টেকনোলজি সব দিকে মনোযোগ দিয়েছে, তারা অস্ত্রতে মনোযোগ দেয়নি। এই অস্ত্র নির্ভরতা তাদের ইউএস এর উপরে করতে হয়। হ্যাঁ, এটা জার্মানের একজন বিশেষজ্ঞ বলছেন, যেটা আসলে মনোযোগ দেয় নিচ্ছে বলার চাইতে আসলে কথা যাবে একটু ভাবে ঘুরিয়ে বলি, ইউএস আসলে তাকে তার আজ্ঞাবহ করে রেখেছে। তোমার দরকার নেই, আমার তো আছে, আমি আছি, তুমি কত লাগবে তোমার বলো, আমি দিয়ে দিচ্ছি, তুমি টাকা পরে দাও। এখন হ্যাঁ, বিষয় এমন হয়ে গেছে যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে আর না ইউএসএ সরাসরি নাক গলাতে পারছে, না ইউএসএ তাছাড়া সরাসরি সাহায্য করছে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র দিচ্ছে, এ দিচ্ছে সে দিচ্ছে, কিন্তু ওই জায়গায় কি যে পয়েন্টে কি হিট করা দরকার সেই পয়েন্টে কিন্তু ন্যাটো করতে পারছে না। আপনি হয়তো একটা জিনিস খেয়াল করতে পারবেন, একটা আলোচনা আসছে যে এই আপনার এই জাহাজ সমুদ্রপথে যে এই বিষয়ে আমি তো দর্শকদের তরফ থেকে আপনার কাছে একটা প্রশ্ন করে দিচ্ছি। এই সপ্তাহে 2টা ডাক ফ্লিটের জাহাজ তেল যখনই ওটা সমুদ্রের এক পথে যে যখন নিস্তান করেছিল, তেলটা খালাস হতে সেই মুহূর্তে ইউক্রেন ড্রোন সেটা ধ্বংস করেছে, সে 2টা রাশিয়ার ছিল। এই পরিপ্রেক্ষিতে কিন্তু পুতিন হুমকি দিচ্ছে আজকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ওই একটা বাংলা একটা কথা আছে যে পাগলকে আসলে বলা যায় যে মানে মনে করা দিস না যে শাকো নারিস না। এটা আসলে এটা কেন, মানে কি উদ্দেশ্যে করছে সে জেনোরস্কি ভালো জানে, নিশ্চয়ই জেনোরস্কি কনসার্ন ছাড়া তো এই আক্রমণ। এবং এক সপ্তাহ হয়ে গেছে এই প্রথম পুতিন রিঅ্যাকশন রাশিয়ার, কারণ হচ্ছে এই মিটিংটা ভেস্তে যাওয়ার পরেই কিন্তু পুতিন এই কথাটা, আমি বাংলা একটা কথা আছে উছিলা, হ্যাঁ, এই হামলাটা যেটা করেছে সেটা হচ্ছে জাস্ট একটা উছিলা দরকার ছিল রাশিয়ার, যে ইউক্রেনকে কিভাবে বিচ্ছিন্ন করা। এবং 3টি আপনি দেখেন সবচেয়ে বড় ঘোষণা দিয়েছে ইউরোপ থেকে বা বিশ্ব থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করাবে। কিভাবে করবে, তার সে বন্দরগুলোকে সে কবজা, এবং সবচাইতে কালকে আমি যখন পড়ছিলাম নিউজটা, থ্রেটটা ইউরোপকে কিভাবে দিয়েছে, থ্রেট ইউরোপকে বলছে এই যারা এই ঘটনায় বা এর সাথে সাথে যে ইউক্রেনকে যারা সাহায্য করছে বা ইউক্রেনকে যারা সমুদ্রপথে পণ্য সরবরাহ করছে, সেসব দেশে আক্রমণ করতে রাশিয়া দ্বিধাবোধ করবে না। কারণ হচ্ছে আপনি আক্রমণ করেন না করেন, আপনি কিন্তু রাশিয়ার টার্গেটে পড়ে গেলেন। হ্যাঁ, এখন তো রাশিয়া এমনিতেই আর পুতিন মাঝখানে কয়েকটা ড্রোন পাঠিয়ে ব্যতিব্যস্ত করে দিয়েছিল। এখন আপনার কৃষ্ণ সাগর দিয়ে ইউরোপের অনেক কান্ট্রিতে অনেক ব্যবসা হয়। একদিকে গেটকিপার তুরস্ক আছে, তুরস্ক আবার হচ্ছে পুতিনের বন্ধু। ওরা ব্যালেন্সিং কূটনীতি নিয়ে চলে, কিন্তু কতক্ষণ
আমার কথা হলো কতক্ষণ, কারণ কৃষ্ণ সাগর দিয়ে আপনার এখন ইউক্রেন টিকে আছে মোটামুটি তাদের খাদ্যশস্য রপ্তানি করে, এই রপ্তানি করতে হবে বাবা তোমাকে কৃষ্ণ সাগর থেকে। কথা বলছেন আপনি যে এই মানে এই নিউজটা পর্যালোচনা করতে গিয়ে পুতিনের থ্রেটটা পর্যালোচনা করতে কয়েকটা পয়েন্ট চলে আসছে। যেমন যদি কেন ইউক্রেনকে কোণঠাসা করতে করতে এখন সব জায়গা নিয়ে ফেলছে, এখন যদি আপনি বন্দর নিয়ে ফেলেন সবচেয়ে বড় সমস্যা হবে। আমরা জানি ইউক্রেনের গম বা শস্যগুলো সারা ইউরোপে আমাদের এখানেও আসে, এইটাকে বন্ধ করে দিবে বলছে রাশিয়া। এবং রাশিয়া কিন্তু এমন একটা স্টেজে চলে গেছে, রাশিয়ার পক্ষে এটা সম্ভব। এখন এটা বন্ধ করে দিলে তার অর্থনীতি যেটা ছিল সর্বশেষ যে অবস্থা ছিল সেই অর্থনীতিটা আপনার ধ্বংস হয়ে যাবে। এখন সেই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, এরপরে কি যাবেন আপনি আর্মস গুলো কি হবে, যা দুই চারটা আসতেছে তা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর্মসটা রাস্তার রোডটা বন্ধ করে দিয়েছে। মানে এই যে আমি যেটা বললাম যে উছিলা কুচ্ছিল একটা পাগলের মতো, কেন পাগলকে তুমি সাঁকোটা নাড়াতে গেলে, এই সাঁকোটা নাড়ানোর ফলে এখন যে জিনিসটা ঝামেলা পাকানোর ফলে এখন যেটা হবে, পুতিন এখন সরাসরি ঘোষণা দিয়েছে আমি বিচ্ছিন্ন করে দেব। এখন বিচ্ছিন্ন করে দিলে তোমার তো এখন কোনটা আছে, তুমি দনবাস অঞ্চলটা পাচ্ছ না, তুমি ওই অঞ্চলটা আছে, তুমি যখন সমুদ্র পথে তুমি এই দেশের লোকগুলোকে খাওয়া। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে জেলেনস্কি খুব অবাক হব না যদি জেলেনস্কি যে দেশের ভিতরে এখন একটা বিদ্রোহ বা বিক্ষোভের আমি খুব বেশি অবাক হব না, কারণ ওই পরিস্থিতি সে নিজে নিয়ে গেছে। একটা সহ্যের সীমা আছে, সব দিক থেকে কি করছো এটা, তোমাকে আমরা যুদ্ধ করার জন্য ওই প্রেসিডেন্ট মানে জেলেনস্কি ধরেন আপনি জেলেনস্কি আপনি ঘুমাইছে, আপনার উপরে একটা বালিশ মুখে চাপা দিল শাসক, এইটা যদি করে এই কৃষ্ণ সাগরে যদি বন্ধ করে দেয় একই সেম কাজ, আপনি শ্বাস নিতে পারবেন না। আমি একটা জিনিস আমার কাছে খুব দেখেন না, নাটকটা কিন্তু পুতিন খুব ভালো জানে। কি কারণে বলছে জানেন, নাটকটার কারণে ভালো জানে, মানে এখন কি উনি অ্যাজ এ ভিকটিম রোল করছেন, আমি ভিকটিম, আমার উপরে হামলা হয়েছে। রাশিয়া এখন ইউক্রেনকে বলছে তোমরা দস্যুতা করছো তারা, এবং তাদের এই দেশগুলোকে তার দস্যুতা বলা পরে বলছে মানে অবৈধ বা এক ধরনের একটা ইন্ট্রুশন, যে এই যে হামলাটা এটাকে স্টাবলিশ করছে। দেখো আমি অ্যাজ এ ভিকটিম, তোমরা আমাকে ইন্টারন্যাশনাল বলছে যে লিডার্সকে বলছে আমি ভিকটিম, তোমরা আমাকে দেখো। এই যে রাশিয়া নিজেকে আবার ভিকটিমের জায়গায়, দেখুন রাশিয়া কিন্তু এতদিন ধরে হামলা আগ্রাসন চালিয়ে গেছে, এখন নিজে হয়ে গেল ভিকটিম। এই যে দ্রুত নিজের অবস্থানটা চেঞ্জ করে নিচ্ছে এবং ইন্টারন্যাশনালি এখন ইউক্রেনকে একটা চাপে ফেলাচ্ছে, তুমি আমার ভাই যেটা যুদ্ধক্ষেত্রের বিষয় না, যেটা আমার বিষয়, তুমি সেখানে হামলা করেছো। এটা কিন্তু রাশিয়া এস্টাবলিশ করছে তার রাইটটাকে। দেখো আমি কিন্তু এটা যুদ্ধক্ষেত্র না, তুমি যেখানে হামলা করছো সেটা কিন্তু তুমি আমার সাথে যুদ্ধ করছো, এখন যেটা হচ্ছে রাশিয়া এই যে ক্ষেত্রটাকে তৈরি করে নিচ্ছে। সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে ইউক্রেনের জন্য, যে ইউক্রেন কিন্তু এটা কোনো জবাব দিতে পারছে না। সেটা আচ্ছা, সর্বশেষ একটা টপিক, সেটা হচ্ছে আপনার কথা যে ইউরোপ হচ্ছে তো লেজ, ট্রাম্পের লেজ, তো সে ট্রাম্পের লেজ আরেকটা সেই আবার পুরাতন জিনিস ইস্যু তুলে আনছে, সেটা হচ্ছে ও যে ইউরোপীয় কমিশন ইউক্রেনকে সহায়তার জন্য রাশিয়ার আটকে থাকা সম্পদ থেকে আবার এটা মানে এ হচ্ছে আরেকটা, এগুলো আপনি যেটা বলছেন যে একজনের দিয়ে আবার একজনকে খুশি করা। একটা বিষয় হচ্ছে আপনি এই যে যেটা আমরা একটু আগে বলছিলাম যে রাশিয়া ইউরোপে যেটা কি পারে, ইউরোপ পারে হচ্ছে এই সামান্য কিছু খবরদারি করতে পারে, এই সামান্য কিছু। ইউরোপ যেখানে লিডারশিপ দেওয়ার কথা ছিল, মানে রাশিয়া হচ্ছে ইউরোপের একটা বিশাল একটা পার্ট, সেই পার্টের মধ্যে কিন্তু ইউরোপ সেখানে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে এই যে তার জব্দ করা যে সম্পত্তি, কারণ রাশিয়া আমরা জানি যে বিভিন্ন দেশের সম্পদ থাকে, বিভিন্ন ধরনের এগুলো অর্থ থাকে, বিভিন্ন ব্যাংকে থাকে, সেই টাকাগুলো কিন্তু মানে এক কথায় মেরে দেওয়া হচ্ছে, মেরে দিয়ে এটা ইউক্রেনকে দেওয়া হচ্ছে। মানে এই যে আমরা কেন জেলেনস্কির মাথাটা বারবার খারাপ করছি, ইউরোপ জেলেনস্কি বারবার লোভ দেখাচ্ছি ইউরোপ, যার ফলে হচ্ছে কি একটা পর্যায়ে গিয়ে যে জেলেনস্কিকে এখন জেলেনস্কি হয়তো ট্রাম্পের সাথে কথা বলে একটু হতাশ হয়, আবার যখন ইউরোপ থেকে একটু সিগন্যাল পায়, আরে ভাই আমাকে তো অনেক কিছু দিচ্ছে, তখন আবার সেই ইউরোপের সাথে এটাতে গিয়ে নেগোসিয়েশন, এই রাশিয়ার সাথে গিয়ে সে আবার করে ইউরোপের সাহায্য। কিন্তু জেলেনস্কি এটা বুঝতে পারছে না যে তাকে এই যে টাকাগুলো রাশিয়া কিন্তু এগুলো মানে একদম উসুল করে ছাড়বে। রাশিয়া মাথা খারাপ, বেলজিয়াম তো ভয় পাচ্ছে, কারণ ম্যাক্সিমাম টাকা হচ্ছে বেলজিয়ামের কাছে। বেলজিয়াম বলছে আমি কিন্তু আপত্তি জানিয়েছে, ঝুঁকির মধ্যে পড়ে আছে, কারণ বেলজিয়াম কিন্তু আমরা জানি যে বেলজিয়াম সাধারণত আসলে খুব একটা ইয়েতে যেতে চায় না, মানে তাকে গিয়ে আমরা ইন্টারন্যাশনালি কত ধরনের তার মানে বেলজিয়াম, নেদারল্যান্ড এগুলো হচ্ছে ডাচ, হচ্ছে এক ধরনের যুদ্ধের বিপক্ষে বা ওদের কোনো ধরনের অবস্থান থাকে না, সেখানে এখন কত যুদ্ধে জড়িয়ে যাবে, ইচ্ছা না থাকা সত্ত্বেও যুদ্ধে জড়িয়ে যাবে, তাদের ভয়টা হচ্ছে সাহসী জায়গায়। না আপনি যদি আমরা তো বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কিছু কথা আছে, মাইনকার চিপায় পড়ে, ফাটা বাঁশের চিপায় এখন জেলেনস্কি পড়ছে, এবং সে পড়ছে না, সে নিজে যে বাঁশের মাঝখানে দাঁড়ায় গেছে, আমাকে চাপো, একদিকে ইউরোপ চাপে, একদিকে ট্রাম্প চাপে, মাঝখানে মাথায় এসে পুতিন মেরে চলে এরকম দাঁড়াইছে যে নিজে তো মরতেছে, নিজে তো মারা যাচ্ছে না, এখন ইউরোপের বাকি যে শান্তিপ্রিয় দেশ সেসব দেশকে ইনভলভ করতেছে। আমরা আমাদের অনুষ্ঠান থেকে একটা আজকে মেসেজ দিতে চাই জেলেনস্কিকে,
যে তার শুভ বুদ্ধি উদয় হোক, এছাড়া তো আমরা ওকে যে বুঝাতে পারবো না। আমার কথা হচ্ছে উনি আসলে সত্য কথা বলতে এখন কি উনি অনেকগুলো ভুল করে ফেলেছেন, অনেকগুলো ভুল এবং মানে সিলি ব্যাপার। মনে হয় যে জেলেনস্কির কোনো গোপন ভিডিও ইউরোপের কাছে আছে, এর যদি যুদ্ধ থেকে সরে যায় গোপন ভিডিও ফ্লাশ, তার পৃথিবীতে কোনো কোনায় পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জিনিসটা আসলে খুব ভালোই বুঝে যে যত কথায় বাস্তবতা আপনাকে মানতে হবে। আপনি তো আপনার শক্তি সামর্থ্যের সাথে মিলে সেটাই আপনি বাস্তবতা মানতে হবে। আপনি যে বাস্তবতা থেকে দূরে থাকেন, আপনাকে ইউএসএ কতক্ষণ সাহায্য করবে? কিন্তু আপনার প্রতিবেশী তো আপনার পাশে বসে আছে। একদম সিম্পল কথা, আপনার বাসায় খাবার নাই, আপনি প্রতিবেশী থেকে কতক্ষণ খাবার চাইবেন? আপনাকে তো রান্না করতে হবে, আপনাকে বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। তো সুপ্রিয় দর্শক, বিষয় সংযোগের আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্টে শেয়ার করেন। আমাদের সাবস্ক্রাইব কিভাবে হবেন সাবস্ক্রাইব? আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে আমাদের এখানে যদি আপনারা বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য আসেন, তাহলে ডেসক্রিপশনে দেখবেন কিছু নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করুন। আর আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি কোনো বিষয় জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে লিখুন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও আমাদের জানিয়ে দিন। আজ আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।